প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি দুর্জয় রায় চক্রবর্তী, অ্যাডভান্স লার্নিং হোমের সহকারী শিক্ষক বলছি। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের মূল বেসিক লেনদেন নিয়ে, যার উপর নির্ভর করে তুমি হিসাব বিজ্ঞানে কতটুকু দক্ষ। লেনদেনকে সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটি অভিনব পদ্ধতি আবিষ্কার করেছি। তো তোমরা যদি আমাদের প্রয়োজনীয় টিপসগুলো অনুসরণ করো, তাহলে লেনদেন খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা আমাদের প্রয়োজনীয় টিপস গুলো দেখে এসেছেন। এখন আমরা জানবো যে নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়ার সময় যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বগুলো জেনে রাখা দরকার। অনেকেই বলবে নবম শ্রেণীতে প্রথম শুরুতে অবস্থায় সম্পদগুলো, দায়গুলো না জানলে হয়, কিন্তু আসলে না। সম্পদগুলো, দায়গুলো, মালিকানা সত্ত্বগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে অঙ্কটা করার জন্য, বিবরণী হিসাব করার জন্য আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। তাই আমরা একটু দেখবো সম্পদের এবং দায়ের শ্রেণী বিভাগগুলো। এখানে যে সম্পদকে সাধারণত 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমরা আপাতত 3টা শ্রেণী বিভাগ দেখেছি। একটা হচ্ছে চলতি সম্পদ, আর একটা স্থায়ী সম্পদ, আর একটা অস্পর্শনীয় সম্পদ। তো চলতি সম্পদের মধ্যে প্রথমে লিখেছে হাতে নগদ, যেটা আমাদের ক্যাশ টাকা বা নগদ বোঝায়। নগদে যে পণ্য দ্রব্য কিনি সেই নগদ, এবং ব্যাংক জমা, ব্যাংক ডিপোজিট, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, অগ্রিম খরচ, এগুলো আমাদের চলতি সম্পদ। আরো অনেক আছে চলতি সম্পদ, কিন্তু আপাতত নবম শ্রেণীর বিবরণী ছক জানার জন্য আমাদের এগুলো খুব বেশি গুরুত্ব। এবং স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে আসবাবপত্র, দালান কোঠা, কল কবজা, মেশিন, ইজারা সম্পত্তি, ঘোড়া ও গাড়ি। এগুলো আমরা সচরাচর অঙ্কের মধ্যে খুব বেশি দেখি। অস্পর্শনীয় সম্পত্তির মধ্যে রয়েছে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক। এগুলো আমরা খুব কম দেখতে পাই, তারপর আমাদের এগুলো জেনে রাখা খুব দরকার। যে অস্পর্শনীয় সম্পদের মধ্যে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক। এদিকে আমরা দেখছি দায়, লাইবিলিটিস। দায়ের মধ্যে দেখলাম চলতি দায়ের মধ্যে পাওনাদার, প্রদেয় হিসাব। এটাকে আমরা চলতি দায় বলি, কিন্তু এটা হচ্ছে স্বল্প মেয়াদী দায়। এটাকে আমরা স্বল্প মেয়াদী দায়ই বলবো। পাওনাদার অথবা প্রদেয় হিসাব। পাওনাদারটা হচ্ছে ব্রিটিশ আর ব্রিটিশ নেম, আর প্রদেয় হিসাবটা হচ্ছে আমেরিকান। প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ। এখানে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হলো অগ্রিম আয়। অগ্রিম আয়ের মধ্যে বুঝায় অগ্রিম শিক্ষানবী ইসলামী বা অগ্রিম উপহার। আর দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে লোন, ঋণ, যেটাকে আমরা 10% ঋণ ধরতে পারি বা 5% বন্ধকি ঋণ ধরতে পারি, এগুলোই। আর মালিকানা সত্ত্বের মধ্যে দেখছি মূলধন উত্তোলন যোগ মূলধন উত্তোলন যোগ আয় বিয়োগ ব্যয়। এটা একটা সূত্র। এখানে আমি 4টা উপাদানগুলো লিখে রেখেছি। আর উপাদানের মধ্যে এই উপাদান অনেক সময় আমাদেরকে অঙ্কের মধ্যে উপাদানও করতে বলে। উপাদানের প্রভাব বললে আমরা বিবরণী ছক করবো, আর যদি শুধু উপাদান বা কারণ সহ ব্যাখ্যা করো, তখন আমরা এই সিস্টেমে করব। সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পদ যদি ডেবিট হয় আমরা দিব এ বৃদ্ধি। সম্পদ ক্রেডিট হলে আমরা লিখব এ হ্রাস। খরচ ডেবিট হলে সেটা লিখবো আমরা ই হ্রাস। আয় ক্রেডিট হলে লিখবো ই বৃদ্ধি, এবং দায় ক্রেডিট হলে লিখবো এল বৃদ্ধি। দায় ডেবিট হলে লিখবো এল হ্রাস। তো এখন সম্পদ, দায় যদি আমাদের সেটা জানা থাকে, তাহলে আমরা আয় এবং ব্যয় নির্ধারণে খুব সহজভাবে আয় ব্যয় নির্ধারণ করতে পারবো। কারণ যদি আমরা কোনো দোকান থেকে পণ্য দ্রব্য ক্রয় করি, তাহলে আমাদের থেকে টাকা চলে যাবে, আর যদি বিক্রয় করি টাকা আসবে। এই সিস্টেমে আমরা কিছুটা দূর আগাবো। এভাবে আগাতে থাকলে আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, নবম দশম শ্রেণীর 21 পৃষ্ঠায় আমাদেরকে কিছু সৃজনশীল কাজ দিয়েছে। তো ওখানের মধ্যে আমরা প্রশ্ন 1 দেখলাম যে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালে ডিসেম্বরে উক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। তো তারা কিছু আমাদেরকে লেনদেন দিয়ে দিয়েছে। তো এবং ক নাম্বার আমাদেরকে বললো ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তো ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয়, তবে আমরা প্রত্যেক ঘটনাকে লেনদেন বলতে পারবো না। তো যেসব ঘটনাগুলো লেনদেন হবে না, আমাদেরকে তাই নির্ণয় করতে হচ্ছে। তো আমাদের হিসাব বিজ্ঞান বইয়ে, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ে আমাদেরকে লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে। তো সেখানে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, হিসাব সমীকরণের বিস্তার, ঐতিহাসিক ঘটনা, দৃশ্যমান ও অদৃশ্যমান। তো এইভাবে আমাদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। তো আমি সবার আগে একটা সিম্পল বৈশিষ্ট্য দিয়ে আলোচনা করি, যে যদি ঘটনা হয়তো হয়, তাহলে সেটা আর্থিক হবে, হয়তো টাকা আসবে, নয়তো টাকা যাবে। এছাড়াও আরো বিভিন্নভাবে লেনদেন হয়। যেমন আমি একটা সম্পত্তি কিনলাম 50,000 টাকায়,
তো সম্পত্তিটা বিক্রি করার সময় তো আমি ওই মূল্যটা পাবো না, কারণ এটা আমি ব্যবহার করেছি। তো ব্যবহারের একটা অবচয় আছে, তো অবচয়টাও লেনদেন হয়। আমি ধারে মাল বিক্রয় করেছি, তো আমাকে 10,000 টাকা দেওয়ার কথা, সে আমাকে অল্প টাকা দিয়েছে, বাকি টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সে আমাকে টাকা এখন দিতে পারছে না। এভাবে করে সে আমাকে কয়েক বছর দিবে না বলে এড়িয়ে যাচ্ছে। তখন আমরা শেষ পর্যন্ত ব্যবসার সিদ্ধান্ত নিলাম সে টাকাটা আমরা পাবো না। তো আমরা সেটা অনাদায়ী পাওনা হিসাব খাত তৈরি করলাম, এবং ভবিষ্যতে এরকম অনেক দেনাদার থাকবে যে আমাদেরকে টাকা দিবে না। তো যার জন্য আমরা একটা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব খুলব, যেটা ভবিষ্যৎ রক্ষা থেকে আমাদেরকে সেফ দিবে। তো এখন এইভাবে অনেকগুলো আমাদের বৈশিষ্ট্য আছে যেগুলো লেনদেন নয়, তবে আমাদের মাথায় রাখতে হবে যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে না, সেগুলোকে আমরা লেনদেন বলবো না। তো এখানের মধ্যে আমি দেখতেছি যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এটা লেনদেন, কারণ টাকা ছাড়া কখনো ব্যবসা হয় না। ব্যবসা শুরু করতে হলে অবশ্যই আমাদের কিছু ক্যাপিটাল লাগবে, মূলধন লাগবে, মূলধন নিয়ে আমাদের ব্যবসা শুরু করতে হবে। তারপর হচ্ছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তো ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে আমাকে নিম্নমানের কিছু টাকা হলো ব্যাংকে জমা দিতে হবে, জমা দিয়ে আমরা হিসাব খুলতে পারবো। ডিসেম্বরে 5 ধারে পণ্য ক্রয়, এটা লেনদেন, কারণ আমি পণ্য ক্রয় করে আসছি, ওকে টাকা দিই নাই, কিন্তু আমি ওর কাছে দায়বদ্ধ এবং দায় স্বীকার করে এসেছি যে ওকে আমরা টাকাটা পরিশোধ করে দিব। নগদে পণ্য বিক্রয়, কারণ বিক্রয় করছি, টাকা আসছে, তাহলে এটা লেনদেন। মালিক ব্যক্তিগত প্রয়োজনে, মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এটা ব্যক্তিগত কিছু লেনদেন হবে না, কারণ ব্যক্তি এবং ব্যবসা দুটোই হচ্ছে আলাদা একটা স্থান। 45,000 টাকা আসবাবপত্রের ক্রয়ের ফরমেশ প্রদান, আমি আসবাবপত্র ক্রয়ের ফরমেশ প্রদান করছি 45,000 টাকা। ফরমেশ প্রদান করা মানে টাকা প্রদান করা নয়, আমি অর্ডার করে আসছি কিন্তু তাকে টাকা দিই না। তাহলে অর্ডার করা হলে, ফরমাইশ গ্রহণ করা হলে, সিদ্ধান্ত গ্রহণ করা হলে, চুক্তিবদ্ধ হলে এগুলো লেনদেন হয় না। তাহলে এই কয়েকটি ঘটনা থেকে আমরা বুঝলাম লেনদেন ডিসেম্বরের 10 তারিখ এবং 15 তারিখ লেনদেন হবে না। তো যেগুলো লেনদেন নয় তার পরিমাণ, তাকে মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা সেগুলো তারিখ দিয়ে লিখে দিব যে 2017 ডিসেম্বরের 10 ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। 40,000 ডিসেম্বরের 15 আসবাবপত্র করে ফরমেশ প্রদান। তো আমরা পরিশেষ উত্তর লিখবো। অঙ্কটা করার পর যখন আমাদেরকে মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের উত্তর লিখতে হবে। উত্তর লিখবো যে লেনদেন নয় 85,000 টাকা। খ নাম্বার, ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ সহ লেখা। তাহলে আমাদেরকে খ নাম্বার বলেছে যে ঘটনাসমূহতে যেগুলো লেনদেন, সেই লেনদেনগুলোকে নিয়ে তার সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করবে। তাহলে আমরা এটা ঘর কি করলাম, তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। এটা আমরা আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা দেখাচ্ছি। তাহলে প্রথম লিখলাম যেহেতু 1 নম্বর আমাদের লেনদেন L+E সমীকরণে আমি প্রথম এটা একটু ডেবিট ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করব। ডেবিট ক্রেডিট, তো 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদান হিসাব ডেবিট হয়, মূলধন ক্রেডিট হয়। আর ব্যবসা কখনো আমি নগদ অর্থ ছাড়া করতে পারবো না। তো এখানে আমাদের নগদ অর্থের কথা বলে নাই, তারপরে আমরা সেটা বলবো নগদ কিনি। তাহলে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, কারণ মূলধন হচ্ছে নিজেই মালিক। তাহলে মূলধন দিয়ে মালিকানা সত্ত্ব বোঝানো হয়, বা মূলধন মানে ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে A+E সমীকরণে নগদ এ বৃদ্ধি। তো আমরা প্রয়োজনীয় টিপস গুলোর মধ্যে উপাদানগুলো পড়েছিলাম যে সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি হয়, সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস হয়, খরচ ডেবিট হলে ই হ্রাস, আয় ক্রেডিট হলে ই বৃদ্ধি, দায় ক্রেডিট হলে এল বৃদ্ধি, দায় ডেবিট হলে এল হ্রাস। তাহলে এই কারণগুলোতে আমার ওইগুলো একটু মেমোরাইজ করা প্রয়োজন। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে এটি দরকার হয়। তাহলে আমি প্রথমটা যাবতে দিলাম নগদান ডেবিট, মূলধন ক্রেডিট।
তাহলে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা দেওয়ার সময় এক উল্টা এল প্লাস সমীকরণে নগদ এ বৃদ্ধি ও মূলধন ই বৃদ্ধি পেয়েছে। মূলধনের ক্ষেত্রে ই বৃদ্ধি পায় আর উত্তোলনের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব কমে যায়, তাই এটা ই হ্রাস হয়। উত্তোলনের ক্ষেত্রে হবে ই হ্রাস, মূলধনের ক্ষেত্রে হবে ই বৃদ্ধি। 3 নম্বর লেনদেন ডিসেম্বরের 3 তারিখ বললো ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হবে। তো ব্যাংকে টাকা জমা দিচ্ছি, আমার থেকে টাকা চলে যাবে, তাহলে যাবে তাহলে কি ব্যাংক হিসাব ডেবিট, আমার থেকে নগদ টাকা চলে যাচ্ছে নগদান ক্রেডিট। তাহলে এক উল্টা এ প্লাস সমীকরণে ব্যাংক এ বৃদ্ধি ও নগদত্ব চলে যাচ্ছে এ হ্রাস। তাহলে আমরা ওই যে সম্পদগুলো প্রথম শুরুতে আমরা জানতে বলেছিলাম যে প্রয়োজনীয় টিপসের মধ্যে সম্পদ জানতে হবে, দায় জানতে হবে। এই জানার মূল কারণ হচ্ছে এই সমীকরণ পদ্ধতিতে সম্পদগুলো আমার এখানেই জানতে হবে অঙ্কগুলো করার জন্য। তাহলে ব্যাংকে যখন জমা দিচ্ছি ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট, ব্যাংকও আমার সম্পদ নগদও আমার সম্পদ। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট এই বৃদ্ধি, নগদত্ব ক্রেডিট এ হ্রাস, কারণ নগদও আমার সম্পদ। ডিসেম্বরের 5 তারিখ ধারে পণ্য ক্রয়, যাবে হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট, কারণ ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদার। তাহলে ক্রয় ডেবিট, ক্রয় আমার খরচ, ক্রয় হচ্ছে আমার খরচ, খরচ ডেবিট হলে ই হ্রাস, পাওনাদার হচ্ছে দায়, তাহলে এল বৃদ্ধি পেয়েছে, কারণ আমি এখনো টাকা দিই নাই, আমার একটা দায়িত্ব রয়ে গেছে, মানে দায়বদ্ধতা রয়ে গেছে ওর কাছে, যেহেতু আমার টাকা পরিশোধ করতে হবে। ডিসেম্বরে 7 তারিখ নগদে পণ্য বিক্রয় করছি, টাকা আসবে, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট, নগদ আমার সম্পদ, তাই এ বৃদ্ধি, বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ই বৃদ্ধি। ডিসেম্বরে 10 তারিখ 15 তারিখ লেনদেন নয়, যেহেতু আমাকে বলেছে লেনদেন চিহ্নিত করে, তাহলে যেগুলো লেনদেন আমরা তা চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা দিব, যেগুলো লেনদেন নয় তার কারণ সহ ব্যাখ্যা আমি দিব না। যদি কেউ দিতে চাই তাহলে সেগুলো দিতে পারবে। ডিসেম্বরের 10 তারিখ লেনদেন নয় দিয়ে এখানে লিখবে লেনদেন লিখেছি আমি, আর ডিসেম্বরের 10 তারিখ লিখবে লেনদেন নয় এবং ব্যাখ্যা দিবে এক উল্টে এল প্লাস সমীকরণে কোনো পরিবর্তন হয় নাই। লেনদেন না হলে এভাবে ব্যাখ্যা দিবে যে এটি লেনদেন নয় এবং এক উল্টে এল প্লাস সমীকরণে কোনো পরিবর্তন হয় নাই। ডিসেম্বর 15 তারিখ ক্রয়ে ফরমেশ প্রদান, এটি লেনদেন নয়। আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা দিব আমরা কি এক উল্টে এল প্লাস সমীকরণে কোনো পরিবর্তন হয়নি। ডিসেম্বরের 20 পাওনাদারকে পরিশোধ করা হলো, পাওনাদারকে টাকা দিচ্ছি, পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট, নগদ টাকা আমার থেকে চলে যাচ্ছে, তাই নগদান ক্রেডিট, পাওনাদার ডেবিট। তাহলে পাওনাদার ডেবিট এক উল্টে এল প্লাস সমীকরণে পাওনাদার হচ্ছে আমাদের দায়, তাহলে পাওনাদার যেহেতু দায় কমে যাচ্ছে, তাহলে এল হ্রাস, নগদ টাকা চলে যাচ্ছে সম্পদ হ্রাস, তার মানে এ হ্রাস পেয়েছে। গ নম্বরে আমাদেরকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। প্রভাব দেখা মানে হচ্ছে দ্বিগুণিত ছক, যেটা আমাদের সম্পদের যোগফল ও দায় ও মালিকানা যোগফল দুটোটা সমান হবে। তাহলে আমাদের লেনদেনগুলো থেকে আগে নির্বাচন করতে হবে কোনগুলো সম্পদ কোনগুলো দায়। তো আমি লেনদেনগুলো থেকে চোখ বুলাই আসি। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এখানে আমি সম্পদ পেয়েছি নগদকে। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, তাহলে এখানে সম্পদ পেয়েছি ব্যাংকে, তাহলে সম্পদ হলো কয়টা? 2টা। ধারে পণ্য ক্রয়, তাহলে পেয়েছি কি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট, তার মানে সম্পদ 2টা পাওনাদার একটা দায়, তাহলে 2টা সম্পদ একটা দায়। 10-15 লেনদেন নয়, এগুলো আসবে না। 20 তারিখ পাওনাদারকে পরিশোধ, তাহলে পাওনাদারকে আমরা আগে পেয়েছি, তাহলে আমরা আর লিখবো না, যেহেতু পাওনাদারকে আমরা আগে ধরেছি। তাহলে সম্পদ 2টা পেলাম, একটা হচ্ছে নগদ একটা ব্যাংক, আর দায়ের মধ্যে পেলাম পাওনাদার। আর অবশ্যই আমার মালিকানা সত্ত্বে ঘরটা দেখিনি, মূলধন তার সাথে আয় যোগ করব, ব্যয়গুলো বিয়োগ করব, উত্তোলনগুলো বিয়োগ করব। লিখলাম হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখানো হলো। তাহলে ঘরটা করার পর কিভাবে করব? আমার 2টা সম্পদ, তাই আমি কি করলাম 2টা সম্পদের ঘর করছি, নগদ এবং ব্যাংক। দায় ছিল একটা, তাই দায়ের একটা ঘর, আর মালিকানা সত্ত্বের ঘর অবশ্যই করতে হবে। আর এদিকে মন্তব্য ঠিক থাকবে। এখানে আরেকটু দেখি, অঙ্কটা সহজভাবে করার জন্য আমি সম্পদ ডেবিট হলে লিখেছি যোগ, সম্পদ যদি ডেবিট হয় যাবে তাই যোগ করব, সম্পদ যদি ক্রেডিট হয় আমরা বিয়োগ করব। আবার একটু বলি, সম্পদ ডেবিট হলে যোগ করব, সম্পদ ক্রেডিট হলে বিয়োগ করব। এটা কেন করব? অঙ্কটা সহজ করে করার জন্য। এবং সম্পদের বিপরীত পাশ হচ্ছে দায়, দায়কে আমরা ডেবিট করলে বিয়োগ করব, আর দায় ক্রেডিট হলে যোগ করব। তাহলে ফার্স্ট যাবে আমরা দেখলাম
5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, যেমন হচ্ছে কি নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে আমরা যাবাতে করছি যাবাতে করলাম এই যে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে নগদের ঘর আছে, এই নগদের ঘর দেখলাম, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে নগদ ডেবিট, তার মানে আমরা কি করব, যোগ। বললাম সম্পদ ডেবিট হলে যোগ হয়, সম্পদ ডেবিট হলে যোগ হয়। তাহলে এই নগদ ডেবিট এবং মূলধন, মূলধনের ঘর ক্রেডিট হলে কি যোগ। তো আমরা মন্তব্য এক লাইন লিখবো, যে মন্তব্য হবে শুধু মূল ওয়ার্ডটা মূলধন, আর মন্তব্য লিখে কিছু বৈশিষ্ট্য আছে। মালিকানা সত্ত্বর ঘরে কাজ হলে আমরা মন্তব্য লিখবো, আর মালিকানা সত্ত্বর ঘরে যদি কাজ না হয় আমরা মন্তব্য লেখার দরকার নেই। মন্তব্যটা লিখবো শুধু মালিকানা সত্ত্বর ঘরে কাজ হলে। তাহলে আমি ফার্স্ট লেনদেনটা আরেকটু বুঝাই। সম্পদ ডেবিট মানে নগদান ডেবিট হলে আমরা জানছি যোগ, আর মূলধন এই পাশে মূলধন ক্রেডিট হলে যোগ। দ্বিতীয় লেনদেন, দ্বিতীয় লেনদেন করার আগে আমাদের আগে উদ্ধৃত দিয়ে আগের হিসাবটা বসিয়ে দিতে হবে। তো আমরা আগের হিসাবটা বসিয়ে দিলাম। এবার ডিসেম্বরের 3 বললো কি ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট, দুটোটা সম্পদের করে। ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট। ব্যাংক ডেবিট, তাহলে ব্যাংক ডেবিট হলে কি হবে, যোগ। আর যেহেতু নগদ ক্রেডিট তাহলে আমরা বিয়োগ করব। নগদ ক্রেডিট হয়েছে যার কারণে বিয়োগ। তাহলে এটা হলো 4,50,000 আর এটা হচ্ছে 50,000। আর এখানে লিখলাম আমরা, বসাই দিলাম এটা। এরপর ডিসেম্বরের 5 তারিখ দাঁড়ে পণ্য ক্রয় যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। ক্রয় আমার ব্যয়, ক্রয়টা আমার কি ব্যয়। তাহলে ব্যয়ের আগে কি চিহ্ন আছে এখানে, মাইনাস। আপনারা দেখছেন ব্যয়ের আগে আমি এখানে কি লিখেছি, মাইনাস। তাহলে আমি এখানে এটা বিয়োগ করে দিব। বিয়োগ করলাম পাওনাদার ক্রেডিট, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে পাওনাদারটা কোথায়, এই ঘরে। আর পাওনাদার ক্রেডিট হলে কি হয়, যোগ। পাওনাদার ক্রেডিট হলে কি হয়, এই যোগ। আমি যোগ করে দিলাম। এটা মন্তব্য লিখবো। মন্তব্য কেন লিখবো, কারণ এটা আমি মালিকানা সত্ত্বর ঘরে লিখেছি। তাহলে বিয়োগ করলে হবে 4,75,000 আর এটা 25,000। এটা 50 টোটাল বসালাম, এটা 4,50,000 বসালাম উদ্বৃত্ত। এবার ডিসেম্বরের 7 বলেছে নগদে পণ্য বিক্রয়, নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সম্পদ যেহেতু ডেবিট তাহলে আমি কি করব, যোগ করব। আর নগদান ডেবিট হয়েছে সম্পদ, তাই আমি এটা যোগ করেছি। বিক্রয় আমার আয়, তাহলে বিক্রয় যেহেতু আমার আয় 45,000 টাকা, তাহলে আমরা এখানে দেখেছি এই যে বিক্রয় আয়, বিক্রয় যেহেতু আয়, আয়ের আগে কি ছিল, যোগ। তাই আমি এখানে যোগ করে দিব। এরপর আমাদের 20 তারিখ বলেছে পাওনাদারকে পরিশোধ। তাহলে পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। পাওনাদার ডেবিট, তাহলে আমরা জানি দায় ডেবিট হলে বিয়োগ হয়, দায় ডেবিট হলে কি হয়, বিয়োগ। পাওনাদার ডেবিট, তাই আমরা এটা বিয়োগ করব। এবং নগদান ক্রেডিট, তাহলে নগদান ক্রেডিট হলে কি, বিয়োগ। এবার আমরা উদ্বৃত্ত আবার নামিয়ে দিব। 25 থেকে 15 বিয়োগ করলে 10,000, এখানে 50,000 বসবে, এখানে বসবে 4,80,000। তাহলে আমরা উদ্বৃত্ত। এবার আমরা দেখুন যোগফল করব, সম্পদ এবং দায়ের পাশ যোগফল করব। 4,80,000 আর 50,000 যোগ করলে হয় 5,30,000। যেভাবে আমার সম্পদের যোগফল 5,30,000 এসেছে, দায় ও মালিকানা সত্ত্বর যোগফল আসবে 5,30,000। এই 5,20,000 এবং 10,000 যোগ করলে 5,30,000। তাহলে আমাদের সম্পদ ও দায়ের যোগফল 5,30,000। যদি এই দুইটা ব্যালেন্স আমাদের মিলে যায় তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার অঙ্কটি সম্পূর্ণভাবে। তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমরা কিছুটা হলে বুঝাতে পেরেছি যে লেনদেন সম্পর্কে কিভাবে করতে হয়। তাই অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট, যদি আপনারা এটা
খুব ভালোভাবে দক্ষ হতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের অ্যাডভান্স লার্নিং হোমে চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তো আমাদের এই প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।